আচ্ছা, ভাবুন তো, আপনি আপনার বৃদ্ধ বাবার কষ্টের কথা ভেবে তাকে কাজ করতে মানা করেছেন, অথচ তিনি আপনার সম্মান বাঁচাতে আড়ালে গিয়ে অন্যের ট্যাক্সি চালান। একদিন হঠাৎ আপনার মোবাইলে একটা ভিডিও এলো। দেখলেন মাঝ রাস্তায় আপনার সেই নিরীহ বাবাকে বুট দিয়ে লাথি মারছে একজন ক্ষমতাধর পুলিশ অফিসার। চারপাশের মানুষ দাঁড়িয়ে তামাশা দেখছে, আর আপনার বাবা ধুলোয় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আপনার ধমনীতে কি রক্ত টকবক করে ফুটবে না? আপনি কি করবেন? আজ আমি আপনাদের শোনাব এক জেদি মেয়ের গল্প, যে তার বাবার অপমানের শোধ নিতে পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিয়েছিল। রাস্তার দুপাশে সোডিয়ামের হলদেটে আলো আর শোঁ শোঁ করে বয়ে যাওয়া রাত। এই শহরে রাত বাড়লে মানুষের ব্যস্ততা কমে, কিন্তু বাতেন সাহেবের ব্যস্ততা বাড়ে। বয়স প্রায় ৬০। শরীরের হাড়গুলো এখন আর আগের মতো সায় দেয় না, তাও পেডেল চেপে রিকশা চালানো বা এই ট্যাক্সির স্টিয়ারিং ধরা তার কাছে এক ধরনের নেশা। তবে তার এই কাজের কথা বাইরের কেউ জানে না, এমনকি তার একমাত্র কলিজার টুকরো মেয়ে রাদিয়াও না। রাদিয়া এখন এই অঞ্চলের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা, যাকে সবাই ডিসি ম্যাডাম বলে চেনে। বাতেন সাহেব যখন মেয়ের সাথে কথা বলেন, বাবা, তুমি এখন শান্তিতে থাকো, আমি তো আছি। বুকটা গর্বে ফুলে ওঠে। রাদিয়া অনেকবার বলেছে, বাবা তুমি এখন শান্তিতে থাকো, আমি তো আছি। কিন্তু বাতেন সাহেব ভাবেন, মেয়ের টাকায় বসে খাওয়ার চেয়ে নিজের ঘামে কেনা রুটির স্বাদই আলাদা। সেদিন ছিল বৃহস্পতিবার, শরীরটা একটু বেশিই ক্লান্ত ছিল। বাতেন সাহেব ঠিক করলেন এটাই শেষ ট্রিপ। এরপর বাড়ি ফিরে মেয়ের হাতের রান্না খাবেন। ঠিক তখনই ট্যাক্সির সামনে এসে দাঁড়ালো এক দানবীয় চেহারা। লোকটার পরনে পুলিশের পোশাক, নাম তার এসআই শওকত। এই এলাকায় শওকত মানেই আতঙ্ক। তার পকেট থেকে কখনো ঘুষের টাকা বের হয় না, বরং সাধারণ মানুষের রক্তচোষা টাকা সেখানে ঢোকে। এই বুইড়া, গাড়ি স্টার্ট দে, জলদি যেতে হবে। বাতেন সাহেব শান্ত মানুষ, তিনি কোনো কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিলেন। সারাটা পথ শওকত কার সাথে যেন ফোনে কথা বলছিল। তার কথা বলার ধরন আর অহংকার দেখে বাতেন সাহেবের বুকটা কেঁপে উঠছিল। গন্তব্যে পৌঁছানোর পর শওকত গাড়ি থেকে নেমে গটগট করে হাঁটতে শুরু করল। ভাড়া দেওয়ার কোনো নামগন্ধ নেই। বাতেন সাহেবের দিনের আয় খুব একটা হয়নি। সারাটা পথ যে জ্বালানি পুড়ল, তার টাকা না পেলে কালকের বাজার হবে না। তিনি সাহস করে ডাক দিলেন, স্যার, ভাড়াটা? শব্দটা শওকতের কানে যেতেই সে থমকে দাঁড়াল। তার যেন বিশ্বাসই হচ্ছে না যে এই সাধারণ ড্রাইভার তার কাছে টাকা চাওয়ার ধৃষ্টতা দেখিয়েছে। সে ধীর পায়ে ফিরে এলো, তার চোখের মণি দুটো রাগে টকটকে লাল। তুই কি বললি রে? আমার কাছে ভাড়া চাস? জানিস আমি কে? এই এলাকায় বাঘে মহিষে এক ঘাটে জল খায় আমার ভয়। আর তুই সামান্য ড্রাইভার হয়ে আমার উপর মাতব্বরি করছিস? কিন্তু সারাদিন কষ্ট করে গাড়িটা চালালাম। চুপ! বলে এক বিকট চিৎকার দিল শওকত। এরপর বাতেন সাহেবের কাগজপত্র চাইল। কাগজপত্র সব ঠিকঠাক ছিল, কিন্তু শওকত সেগুলো হাত থেকে কেড়ে নিয়ে মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। বলল, তোর সব কাগজ জাল, ৫,০০০ টাকা বের কর, নয়তো তোর গাড়ি আজ ডাম্পিংয়ে পাঠাবো। বাতেন সাহেব হাত জোর করে দাঁড়িয়ে থাকলেন। ঠিক সেই সময় শওকত তার হাতের তালুটা সজোরে বাতেন সাহেবের গালে বসিয়ে দিল। এরপর যা ঘটল তা কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারে না। শওকত তার ভারী বুট দিয়ে বাতেন সাহেবের পেটে একটা লাথি মারল। বাতেন সাহেব ছিটকে গিয়ে রাস্তার ধারে পড়ে গেলেন। তার মুখ দিয়ে গোঙানি বের হচ্ছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। রাস্তার পাশে তখন অনেক মানুষ জমে গেছে, কিন্তু কার সাধ্যি যে শওকতের সামনে দাঁড়ায়? সবাই যেন মূর্তির মতো দাঁড়িয়ে দেখছিল। শওকত একটা সিগারেট ধরালো আর তাচ্ছিল্যের হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু সে জানত না, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ফয়সাল নামের এক তরুণ এই পুরো ঘটনাটা গোপনে ভিডিও করছিল। ফয়সাল রাদিয়ার ছোটবেলার পরিচিত। সে জানত ওই বৃদ্ধ মানুষটি কে। ভিডিওটা শেষ হতেই সে এক মুহূর্ত দেরি না করে হোয়াটসঅ্যাপে রাদিয়াকে পাঠিয়ে দিল। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে রাদিয়া যখন ফোনটা হাতে নিল, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। ভিডিওটা প্লে করতেই দেখল তার নিজের জন্মদাতা বাবা রাস্তায় পড়ে কাতরাচ্ছেন, আর একজন পুলিশ অফিসার তাকে পশুর মতো পেটাচ্ছে। পিএ, ভেতরে আসুন।
রাদিয়া মনে মনে বলল, শওকত, তুমি শুধু আমার বাবাকে লাথি মারোনি, তুমি আইনের মর্যাদাকে লাথি মেরেছ। এর মাসুল তোমাকে কড়ায় গণ্ডায় দিতে হবে। পরদিন সকালে রাদিয়া তার সরকারি গাড়ি নিল না, এমনকি দামি পোশাকও পরল না। একটা সাধারণ সুতির 3 পিস আর চশমা পরে সে পা বাড়ালো সেই থানার দিকে যেখানে শওকত ডিউটি করে। থানার গেটে গিয়ে দেখল কয়েকজন পুলিশ কনস্টেবল বসে হাসাহাসি করছে। রাদিয়া গিয়ে ডিউটি অফিসারের সামনে দাঁড়াল। আমি একটা অভিযোগ করতে চাই। কিসের কমপ্লেইন? কার নামে? রাদিয়া পরিষ্কার গলায় বলল, এসআই শওকতের নামে। নামটা শোনার সাথে সাথে থানার পুরো পরিবেশ বদলে গেল, হাসাহাসি বন্ধ হয়ে গেল সবার। ডিউটি অফিসার এবার সরাসরি রাদিয়ার চোখের দিকে তাকিয়ে অট্ট হাসি দিয়ে বলল, কেরে ছুরি, মাথা খারাপ হয়েছে? শওকত স্যারের নামে অভিযোগ করবি? যা যা, বাড়ি গিয়ে ভাত রাঁধগে। ঠিক সেই সময় বুক ফুলিয়ে থানায় ঢুকল শওকত। সে এসে দেখল একটা মেয়ে তার নামে নালিশ করতে এসেছে। সে রাদিয়ার কাছে এসে তার থুতনি ধরার চেষ্টা করল। রাদিয়া সরিয়ে দিলে সে ক্ষেপে গিয়ে বলল, তোর এত বড় সাহস? কাল এক বুড়াকে শায়েস্তা করছি, আজ কি তোকেও করতে হবে? জানিস এই এলাকায় আমার কথার বাইরে পাতা নড়ে না। রাদিয়া শান্তভাবে বলল, আপনি একজন বয়স্ক মানুষকে মেরেছেন, ভাড়া দেননি। আইন কি আপনাকে এই ক্ষমতা দিয়েছে? শওকত হাসতে হাসতে টেবিলের উপর সজোরে থাপ্পড় মেরে বলল, আইন আমি বানাই, আমিই চালাই। তুই আমাকে আইন শেখাবি? এই কুত্তাগুলো, দেখিস কি এই মেয়েকে লকাপে ভর, দেখি কার বাপের কত ক্ষমতা একে ছাড়িয়ে নেয়। পুলিশরা যখন রাদিয়ার দিকে এগোচ্ছিল ঠিক তখনই থানার বাইরে কয়েকটা কালো রঙের জিপ এসে থামল। সাইরেনের শব্দে 4-5 কেঁপে উঠল। গাড়ি থেকে নামলেন জেলার পুলিশ সুপার এসপি আর একদল সশস্ত্র পুলিশ। এসপি তড়িঘড়ি করে থানার ভেতরে ঢুকলেন। শওকত ভেবেছিল হয়তো বড় কোনো রেড দিতে এসেছেন স্যার, সে স্যালুট দেওয়ার জন্য তৈরি হচ্ছিল। কিন্তু সবাইকে অবাক করে এসপি সরাসরি রাদিয়ার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালেন। ম্যাডাম, আপনি এখানে এভাবে? আমাদের কেন আগে জানালেন না? শওকতের পা থেকে মাথা পর্যন্ত যেন বরফ হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, স্যার, ম্যাডাম, মানে উনি কে? এসপি বাঘের মতো গর্জে উঠে বললেন, শুয়োরের বাচ্চা, উনি এই জেলার ডিসি রাদিয়া চৌধুরী, যার পায়ে ধুলো হবার যোগ্যতাও তোর নেই। পুরো থানায় শ্মশানের নীরবতা নেমে গেল। শওকত বুঝতে পারল সে এমন এক গর্তে পা দিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু রাদিয়ার পরিকল্পনা এখানেই শেষ হল না, এটা তো মাত্র শুরু। শওকতের পেছনে যে বড় শক্তি কাজ করছে তাকে তো এখনো ছুঁটেই পারেনি রাদিয়া। থানার ভেতর তখন পিনপতন নীরবতা। এসআই শওকতের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। যে মানুষটাকে সে একটু আগে ছুরি বলে অপমান করেছিল সেই এখন তার ভাগ্যবিধাতা। রাদিয়া কোনো চিৎকার করল না, কোনো নাটক করল না। সে শুধু শান্ত চোখে শওকতের দিকে তাকিয়ে এসপিকে বলল, এসপি সাহেব, এই অফিসারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং একজন জ্যেষ্ঠ নাগরিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রমাণ আমার কাছে আছে। আমি চাই এখনই তাকে সাময়িক বরখাস্ত করা হোক এবং বিভাগীয় তদন্ত শুরু হোক। এসপি সাহেব এক মুহূর্ত দেরি করলেন না। সেখানেই শওকতের বেল্ট আর টুপি খুলে নেওয়ার নির্দেশ দিলেন। কিন্তু শওকত যখন থানা থেকে বেরিয়ে যাচ্ছিল তার চোখে অনুশোচনা ছিল না, ছিল হিংস্রতা। সে জানত তার পেছনে যে খুঁটির জোর আছে তা সলানোর ক্ষমতা কোনো ডিসি বা এসপির নেই। শওকতের এই খুঁটির নাম আফজাল খাঁ, এই শহরের অঘোষিত সম্রাট। বালু ব্যবসা থেকে শুরু করে টেন্ডারবাজি সবই তার নিয়ন্ত্রণে। শওকত ছিল তার ডান হাত। শওকত সরাসরি আফজাল খাঁর বাংলোতে গিয়ে তার পায়ে আছকে পড়ল। আফজাল খাঁ তখন দামি পাইপ টানছিলেন। সব শুনে তিনি শান্ত গলায় বললেন, এসে আমার লোকের গায়ে হাত দেয়, সে হয়তো জানে না এই শহরের মাটি আমার কথায় নড়ে। শওকত, তুই চিন্তা করিস না, সে তার বাবার অপমানের বদলা নিয়েছে তো। এখন আমি তাকে এমন ঘা দেব যা সে সারা জীবন বয়ে বেড়াবে। পরদিন সকাল। বাতিন সাহেব একটু সুস্থ বোধ করছেন। রাদিয়া তাকে নিজের কাছে রেখে দিয়েছে, কিন্তু বাতিন সাহেবের মনটা পড়ে আছে তার ওই পুরনো ট্যাক্সিতে। তিনি রাদিয়াকে না জানিয়েই সকালে একটু হাঁটতে বেরিয়েছিলেন। ঠিক তখনই তার সামনে দুটো পুলিশের ভ্যান এসে থামল। কিন্তু এরা লোকাল থানার নয়, এদের চেহারা আর আচরণ ছিল অন্যরকম। কোনো কথা ছাড়াই তারা বাতেন সাহেবকে প্রায় চ্যাংদোলা করে ভ্যানে তুলে নিল। রাদিয়া তখন অফিসে একটি গুরুত্বপূর্ণ ফাইল দেখছিল। হঠাৎ তার ফোনের ওপাশ থেকে এক বিশ্বস্ত অফিসারের গলা ভেসে এলো,
ম্যাডাম, সর্বনাশ হয়েছে, আপনার বাবাকে হিট অ্যান্ড রান মামলায় গ্রেফতার করা হয়েছে। অভিযোগ উঠেছে তিনি গতরাতে তার ট্যাক্সি দিয়ে একজনকে চাপা দিয়ে পালিয়েছেন এবং সেই লোকটা এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। রাদিয়ার হাতের কলমটা ভেঙে গেল। সে বুঝতে পারল এটা আফজাল খাঁর চাল। সে ঠান্ডা মাথায় ভাবল যদি সে সরাসরি রিসি হিসাবে হস্তক্ষেপ করে তাহলে আফজাল খাঁ একে পাওয়ার অপব্যবহার বলে প্রচার করবে এবং মিডিয়াকে কাজে লাগিয়ে রাদিয়ার ক্যারিয়ার ধ্বংস করে দেবে। তাকে লড়তে হবে বুদ্ধি দিয়ে। থানায় গিয়ে রাদিয়া দেখল এক ভুয়া সাক্ষী দাঁড়িয়ে আছে যে শপথ করে বলছে সে বাতেন সাহেবের গাড়িকে ধাক্কা দিতে দেখেছে। এমনকি বাতেন সাহেবের ট্যাক্সির সামনের লাইটও ভেঙে রাখা হয়েছে যাতে মনে হয় সত্যিই দুর্ঘটনা ঘটেছে। বাতেন সাহেব হাজতের ভেতরে বসে ডুক করে কাঁদছেন। তার মতো সৎ মানুষকে আজ অপরাধীর তকমা সইতে হচ্ছে। আফজাল খাঁ নিজেই থানায় এলেন রাদিয়ার সাথে দেখা করতে। মুখে এক চিলতে শয়তানি হাসি নিয়ে তিনি বললেন, ম্যাডাম। ম্যাডাম, আইন তো সবার জন্য সমান। আপনার বাবা যদি অপরাধ করে থাকেন তবে তো তাকে সাজা পেতেই হবে। তবে হ্যাঁ, একটা রফাদফা হতে পারে। আপনি যদি শওকতের সাসপেনশন তুলে নেন এবং আমাদের কাজে ডিস্টার্ব না করার কথা দেন তাহলে সাক্ষী তার বায়ান বদলে ফেলতে পারে। রাদিয়া আফজাল খান চোখের দিকে তাকিয়ে বলল, খাঁ সাহেব, হয়তো আপনি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছেন। আমি আইনের লোক, আর আইনের ওপর ভিত্তি করেই আমি আপনাকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে আপনার ফেরার পথ থাকবে না। আমার বাবাকে আপনি আটকেছেন তো, এবার দেখুন আমি আপনার সাম্রাজ্য কিভাবে গুড়িয়ে দিই। রাদিয়া এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে তার বিশ্বস্ত কিছু মানুষকে নিয়ে একটি গোপন সেল গঠন করল। সে জানত আফজাল খাঁকে ধরতে হলে তার টাকার উৎসে আঘাত করতে হবে। রাদিয়া শহরের ভূমি অফিস, কাস্টমস আর ব্যাংকগুলোতে তার বিশেষ টিম পাঠাল। কয়েক ঘণ্টার মধ্যে বেরিয়ে আসতে লাগল চাঞ্চল্যকর সব তথ্য। আফজাল খাঁ শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গত 10 বছরে সরকারের কয়েক কোটি টাকার জমি ভুয়া দলিলে দখল করে রেখেছেন। এমনকি তার যে টেক্সটাইল মিল আছে তার আড়ালে চলে নিষিদ্ধ মাদকের কারবার। অন্যদিকে রাদিয়ার বন্ধু ফয়সাল, যে ভিডিওটি করেছিল, গোপনে তদন্ত করে বের করল যে লোকটিকে দুর্ঘটনায় আহত বলে হাসপাতালে ভর্তি করা হয়েছে সে আসলে আফজাল খাঁরই একজন বেতনভুক্ত গুন্ডা। আফজল খাঁ গ্রেপ্তার হওয়ার পর পুরো শহরে যেন আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু রাদিয়া জানত এই ধরনের মানুষরা আহত বাঘের চেয়েও বেশি বিপজ্জনক। জেলের ভেতরে বসেও আফজল খাঁ তার ক্ষমতার জাল বিছাতে শুরু করল। সে তার চেনা কিছু বড় আমলার ওপর মহলের নেতাদের ফোন করে রাদিয়াকে বদলি করার এবং তাকে হেনস্থা করার চূড়ান্ত নীল নকশা তৈরি করল। একদিন সকালে রাদিয়ার কাছে একটি উড়ো চিঠি এলো। তাতে লেখা ছিল, বাবার মুক্তেই কি সব? নিজের জীবনের মায়া থাকলে শহর ছেড়ে পালাও, নইলে এমন দুর্ঘটনা ঘটবে যে তোমার বাবার লাশটাও খুঁজে পাওয়া যাবে না। চিঠিটা পড়ে রাদিয়া একটুও কাঁপল না, বরং তার জেদ আরও বেড়ে গেল। সে বুঝল আগাছা ওপর থেকে কাটলে লাভ নেই, একদম শিকড় সহ উবড়াতে হবে। সে তার বিশ্বস্ত কর্মকর্তাদের নিয়ে শহরের বাইরে আফজল খাঁর গোপন একটি গুদামের খবর পেল। সেখানে নাকি বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র আর পাচারের জন্য রাখা কয়েকশো কোটি টাকার সোনা মজুত আছে। রাদিয়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজেই সেই অভিযানে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল। বাতিন সাহেব যখন জানতে পারলেন তার মেয়ে এমন এক বিপজ্জনক মিশনে যাচ্ছে, তিনি তাকে জড়িয়ে ধরলেন। বাতিন সাহেব বললেন, মা, তুই আমার জন্য অনেক করেছিস, আর ঝুঁকি নিস না, ওরা মানুষ না, ওরা পশু। রাদিয়া বাবার হাত দুটো নিজের কপালে ঠেকিয়ে বলল, বাবা, তুমি তো শিখিয়েছ অন্যায়ের কাছে মাথা নত না করতে। আজ যদি আমি ভয় পেয়ে পিছিয়ে যাই তবে কাল হাজার হাজার বাতেন সাহেব এই শহরে শওকত আর আফজলদের হাতে অপমানিত হবে। আশীর্বাদ করো যেন আমি জিতে ফিরি। সেদিন রাত 1টা। পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, রাদিয়া তার বিশেষ বাহিনীকে নিয়ে জঙ্গলের ভেতরে সেই গোপন আস্তানায় হানা দিল। সেখানে আফজল খাঁর ভানাটে গুন্ডাদের সাথে পুলিশের ব্যাপক গোলাগুলি শুরু হলো। এক পর্যায়ে রাদিয়ার খুব কাছে একটা বোমা বিস্ফোরিত হলো, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে গেল। জীবনের তোয়াক্কা না করে রাদিয়া নিজেই পিস্তল হাতে সামনে এগিয়ে গেল এবং গুদামের ভেতরে থাকা সেই অবৈধ সম্পদের পাহাড় হাতে নাতে জব্দ করল। এই অভিযানের পর আফজল খাঁর বাঁচার আর কোনো রাস্তা রইল না। আগে যারা তাকে সাহায্য করত তারাও এখন পিঠ টান দিল, কারণ এত বড় জালিয়াতি আর অপরাধের প্রমাণ চাপা দেওয়ার ক্ষমতা কারও ছিল না। আদালতের রায়ে আফজল খাঁ এবং এসআই শওকতের যাবজ্জীবন কারাদণ্ড হল। শুধু তাই নয়, তাদের সমস্ত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হল। শওকত যখন কাঠগোড়ায় দাঁড়িয়েছিল তার সেই দম্ভ আর ছিল না। সে নুকড়ে কাঁদছিল আর রাদিয়ার কাছে ক্ষমা চাইছিল।
কিন্তু রাদিয়া শুধু এক পলক তাকিয়ে বলল, আইন ক্ষমা করতে জানে না শওকত সাহেব, আইন শুধু বিচার করতে জানে। সব ঝামেলা চুকে যাওয়ার পর এক বিকেলে রাদিয়া বাড়ি ফিরে দেখল তার বাবা বারান্দায় বসে আছেন। বাতেন সাহেবের চেহারায় আজ এক অদ্ভুত প্রশান্তি। রাদিয়া গিয়ে তার বাবার পায়ের কাছে বসল। বাতেন সাহেব মেয়ের মাথায় হাত রেখে বললেন, মা, আজ আমি খুব শান্তিতে মরতে পারবো। তুই শুধু আমার অপমান মুছিসনি, তুই এই শহরটাকে পরিষ্কার করেছিস। রাদিয়া মুচকি হেসে বলল, বাবা, আমার একটা শর্ত আছে, তোমাকে ওই ভাঙা ট্যাক্সিটা আর চালাতে দেব না। বাতেন সাহেব একটু গম্ভীর হয়ে বললেন, কেন রে? আমি কি অন্যের বোঝা হয়ে থাকব? রাদিয়া বলল, না বাবা, ওই ট্যাক্সিটা আজ থেকে আমাদের বাড়ির সামনে রাখা থাকবে। ওটা তোমার লড়াইয়ের আর আমার অনুপ্রেরণার স্মৃতি হয়ে থাকবে। আর আমি তোমার জন্য একটা ছোট্ট স্কুল করে দিয়েছি। তুমি বিকেলে ওই স্কুলের বাচ্চাদের পড়াবে আর তোমার জীবনের গল্প শোনাবে। ওটাই হবে তোমার নতুন কাজ। বাতেন সাহেবের চোখে আনন্দাস্ত্র টলমল করে উঠল। তিনি তার ডিসি মেয়েকে বুকে টেনে নিলেন। কয়েকদিন পর শহরের একটি বড় অনুষ্ঠানে রাদিয়াকে শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা দেওয়া হচ্ছিল। মঞ্চে উঠে সবার সামনে রাদিয়া বলল, আজ আমি এখানে দাঁড়িয়ে আছি একজন কঠোর পরিশ্রমী ট্যাক্সি ড্রাইভারের মেয়ে হিসেবে। আমার বাবা যদি সেদিন ওই অপমানের প্রতিবাদ না করতেন, তবে হয়তো আজকের এই রাধি আমি হতে পারতাম না। এই সম্মান আমার নয়, এই সম্মান আমার বাবার এবং এদেশের প্রতিটি সৎ শ্রমিকের। পুরো হলরুম করতালিতে ফেটে পড়ল। বাতেন সাহেব পিছনের শাড়িতে বসে ঝাপসা চোখে তার মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তার মনে হল আজ তার জীবনের সবচেয়ে বড় ট্রিপটা সফল হয়েছে।